আজকে আমরা প্রথমে আলোচনা করে নিব যে কি ধারণা আমাদের জানতে হবে আজকের এই জ্যামিতিক সমস্যাটার সমাধানে বা উপপাদ্যটা প্রমাণে। তা প্রথমে যে ধারণা আমাদের জানতে হবে সেটা হচ্ছে, যদি দুইটি ত্রিভুজের উচ্চতা একই হয় তাহলে ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কি হতে পারে। আচ্ছা, যদি দুইটি ত্রিভুজের উচ্চতা একই হয়, আমরা প্রথমে দেখে নেই যে যদি দুইটি ত্রিভুজের উচ্চতা একই হয় সেই ক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত কি হতে পারে। যেমন এ বি সি, এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ। এখন এই এবিসি ত্রিভুজে যদি আমরা একটি উচ্চতা অঙ্কন করি, এবিসি ত্রিভুজে যদি একটি উচ্চতা অঙ্কন করি তাহলে কি হবে, আমরা জানি উচ্চতা কি, উচ্চতা হচ্ছে যে কোনো ত্রিভুজের শীর্ষ হতে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটাই হচ্ছে ত্রিভুজটির উচ্চতা। তাহলে উচ্চতাটা কি, যে উচ্চতা হচ্ছে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, সেটা হচ্ছে উচ্চতা। তাহলে উচ্চতা হচ্ছে কোনো ত্রিভুজের শীর্ষ বিন্দু হতে উহার মানে হচ্ছে ওই শীর্ষটির বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব বা লম্বের দৈর্ঘ্য। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, উচ্চতা হচ্ছে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে উহার মানে হচ্ছে ওই শীর্ষের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব বা লম্বের দৈর্ঘ্য, সেটা হচ্ছে কোন ত্রিভুজের উচ্চতা। তাহলে আমরা এই যে শীর্ষবিন্দু হচ্ছে এখানে এ ধরে নিচ্ছি, এখানে শীর্ষবিন্দু তিনটা, এ বি সি। এক্ষেত্রে আমরা এ কে যদি ধরি তাহলে এ বিন্দু হতে আমরা যদি একটি লম্ব অঙ্কন করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের সিবি কে বর্ধিত করতে হবে। আচ্ছা, সিবি কে আমরা বর্ধিত করলাম, তারপরে এখান থেকে একটা লম্ব অঙ্কন করলাম। আচ্ছা, এটা ধরে নিচ্ছি এ ই। তাহলে এখানে আমরা এ ই একটি লম্ব অঙ্কন করলাম। তাহলে এবিসি ত্রিভুজের শীর্ষ থেকে তার বিপরীত বাহু অর্থাৎ সিবি এর বর্ধিত অংশের উপর অঙ্কিত লম্ব হচ্ছে এই। তাহলে এই হচ্ছে ত্রিভুজ এবিসি এর একটি উচ্চতা। আচ্ছা, এরপর এখানে আমরা যে কোনো একটি বিন্দু যদি ডি ধরে নেই, যে কোনো একটি বিন্দু ধরে নিলাম ডি, তারপর এটা যোগ করলাম। এখানে যে কোনো বিন্দু ধরলাম ডি, তারপর আমরা কি করলাম, এ এবং ডি যোগ করলাম। তাহলে এখানে কিন্তু আরেকটি ত্রিভুজ পাওয়া গেল কি, এ বি ডি। আরেকটি ত্রিভুজ কি পাওয়া গেল, এ বি ডি। এক্ষেত্রে ত্রিভুজ আমরা কয়টি পেলাম, এখানে ত্রিভুজ আমাদের প্রথমে তো একটি ত্রিভুজ ছিল এ বি সি, আর আরেকটি ত্রিভুজ আমরা অঙ্কন করলাম এ বি ডি। একটি বিষয় আমরা এখানে খেয়াল করি, চিত্র দেখে বোঝা যাচ্ছে যে এই এ বি সি এবং এ বি ডি এই দুটি ত্রিভুজের উচ্চতা কিন্তু একই হলো। সেটা কি হলো, এ ই। সেটা কি হলো, এ ই। আচ্ছা, তাহলে কি লেখা যেতে পারে, চিত্রানুসারে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এ বি ডি এর উচ্চতা একই। তাহলে চিত্রানুসারে কি বলতে পারি, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি এর উচ্চতা একই, অর্থাৎ হচ্ছে এ ই। উচ্চতা একই অর্থাৎ সেটা কি, এই। তাহলে এই হচ্ছে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এবিডি এর উচ্চতা। সেই ক্ষেত্রে এই ত্রিভুজদ্বয়ের অনুপাত বা ক্ষেত্রফল অনুপাত কি হতে পারে, তা ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এবিডি। এই ক্ষেত্রে যেহেতু উচ্চতা একই, ত্রিভুজদ্বয়ের উচ্চতা একই, এই ক্ষেত্রে ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফল অনুপাত হবে ভূমিদ্বয়ের অনুপাতের সমান।
তাহলে ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? এই ত্রিভুজদ্বয়ের ভূমিদ্বয়ের অনুপাতের সমান। তাহলে ত্রিভুজ এবিসি এর ভূমি কি? ত্রিভুজ এবিসি এর ভূমি হচ্ছে বিসি, আর ত্রিভুজ এবিডি এর ভূমি, ত্রিভুজ এবিডি এর ভূমি হচ্ছে বিডি। এখন প্রশ্ন হলো, এই যে ভূমি, এই ভূমির ধারণাটা আসলে কি? আমরা তো জানলাম যে যদি দুইটি ত্রিভুজের উচ্চতা একই হয় তাহলে ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত হবে তাদের ভূমিদ্বয়ের অনুপাতের সমান। তাহলে এই ধারণাটা পাওয়া যায়। অর্থাৎ আমরা লিখতে পারি যে দুটি ত্রিভুজের উচ্চতা একই হলে ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত উহাদের মানে হচ্ছে ত্রিভুজদ্বয়ের। তাহলে কি হচ্ছে? দুইটি ত্রিভুজের উচ্চতা একই হলে ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত উহাদের ভূমিদ্বয়ের অনুপাতের সমান হয়। উহাদের ভূমিদ্বয়ের অনুপাতের সমান হয়। এটা হচ্ছে একটা ধারণা যে ক্ষেত্রফলের সাথে ভূমিদ্বয় অনুপাতের একটা সম্পর্ক। এই সম্পর্কটা কখনই হচ্ছে যখন উচ্চতা একই হচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভূমি আসলে কি, বা ভূমি ধারণাটা আসলে কি? এই যে আমরা ভূমি শব্দটা ব্যবহার করি একটা ত্রিভুজের ক্ষেত্রে বা একটা সামুদ্রিক ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আমরা যেহেতু ত্রিভুজ নিয়ে আলোচনা করতেছি, আমরা ত্রিভুজের বিষয়টা এক্ষেত্রে বোঝার চেষ্টা করি যে এই ভূমি বিষয়টা আসলে কি। এই ভূমিটা আমরা বলতে পারি এটা হলো ভিত্তি। ভূমিটাকে আমরা কি বলতে পারি? ভিত্তি বলতে পারি। এন্ড ভিত্তিটা কি? ভিত্তিটা হলো যার উপরে কোনো কিছু প্রতিষ্ঠিত করা হয় বা প্রতিষ্ঠিত থাকে বা দাঁড়ায়, যার উপরে কোনো কিছু থাকে, মানে যাকে বেস করে। তা সে বিষয়টা কি? যে বাহুর উপর উচ্চতা থাকে। এই যে তাহলে আমরা কিন্তু এই যে ভূমির একটি ধারণা দাঁড় করানোর চেষ্টা করতেছি। তাহলে ভূমি আমরা কোনটাকে ধরবো? যে বাহুর উপর উচ্চতা থাকে সেটাই হচ্ছে ভূমি। তাহলে ভূমিকে আমরা কি বলবো? ভিত্তি। আর ভিত্তি কি? উচ্চতার ভিত্তি। ভিত্তিটা কি? উচ্চতা। অর্থাৎ যে বাহুর উপরে উচ্চতা থাকে, সেটা আসলে ভূমি। তাহলে ভূমির কিন্তু একটা ধারণা দাঁড় করালাম যে বাহুর উপর উচ্চতা থাকবে সেটাকে আমরা ভূমি ধরে নিব। তাহলে এখানে এ বি সি, এই ত্রিভুজের বিসি এর বর্ধিত অংশ অর্থাৎ বিসির উপরে উচ্চতা ধরে নিতে হবে, যেহেতু বিসি, তাহলে এখানে ভূমি হচ্ছে। আর ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে এই বিডি বাহুর উপরে উচ্চতা এই অবস্থিত, তাহলে এক্ষেত্রে ভূমি হচ্ছে বিডি। তাহলে উচ্চতা আমরা ধরে নিচ্ছি যে বাহুর উপরে, আমরা উচ্চতা কোনটাকে ধরছি? উচ্চতাকে ধরছি হচ্ছে শীর্ষ থেকে ভূমির উপরে অঙ্কিত লম্ব, এটা হচ্ছে উচ্চতা। আর ভূমি কোনটাকে ধরছি? যে বাহুর উপরে লম্বটা অঙ্কন করা হয়েছে সেই বাহুটাকে আমরা ধরবো ভূমি। যে বাহুর উপরে লম্বটা অঙ্কন করা হলো সেই বাহুটাই হচ্ছে ভূমি। বা এটাকে আমরা সহজভাবে বোঝার জন্য এইভাবে মনে রাখবো যে বাহুর উপরে উচ্চতা থাকে বা যে বাহুর উপরে উচ্চতা অঙ্কন করা হয় সেই বাহুটাকে আমরা ধরবো ভূমি। এই হচ্ছে ভূমি এবং উচ্চতার ধারণা। আর এই ধারণাটা আমরা বুঝলামই যে দুটি ত্রিভুজের উচ্চতা একই হলে ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত উহাদের
ভূমিদল অনুপাতে সমান হয়, যেটা কিনা গাণিতিকভাবে লেখা যেতে পারে যে এখানে ত্রিভুজ আছে এবিসি, এই যে ত্রিভুজ এবিসি ভাগ এখানে ত্রিভুজ হচ্ছে এবিডি ভাগ হচ্ছে ত্রিভুজ এবিডি ইকুয়াল ত্রিভুজ এবিসি এর ভূমি কি বিসি। কেন ভূমি বিসি? যেহেতু এই বিসি এর বুদ্ধিত অংশের উপরে আছে এই জন্য বিসি। আর এখানে কেন ভূমি বিডি? ত্রিভুজ এবিডি এর যে এই যে উচ্চতা সেটা বিডি বাহুর উপরে আছে, এই জন্য এখানে ভূমি আমরা বিডি ধরলাম। অর্থাৎ যে উচ্চতা নিয়ে আমরা হিসাব করতেছি সেই উচ্চতাটা যে বাহুর উপরে থাকবে সেটাই হচ্ছে ভূমি। তাহলে এই হচ্ছে একটা ধারণা আমরা বুঝলাম, ভূমি এবং উচ্চতার ধারণা এবং ক্ষেত্রফলের সাথে ভূমিদ্বয়ের একটা সম্পর্ক যদি উচ্চতা একই হয়। এরপরে যে বিশেষ যে আরেকটি ধারণা আমাদের জানতে হবে, যদি দুটি ত্রিভুজের ভূমি একই হয় এবং ত্রিভুজদ্বয় কোনো সমান্তরাল রেখার মধ্যে বা সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থান করে, সেক্ষেত্রে এদের ক্ষেত্রফলের অনুপাত সমান হয়। এখন সমান্তরাল রেখা কি? সমান্তরাল রেখা হচ্ছে এমন দুটি রেখা যাদের মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান থাকে বা মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান থাকে এবং কখনোই একে অপরকে ছেদ করে না, কখনোই ছেদ করে না। এবং শুধু তাই নয়, ছেদ তো করবেই না এবং মধ্যবর্তী এই দূরত্বটা সর্বক্ষেত্রে একই থাকবে। আমরা যদি এটাকে অসীম পর্যন্ত বিস্তৃত করি, অর্থাৎ অসীম পর্যন্ত যদি আমরা বর্ধিত করি, তারপরে মধ্যবর্তী যে দূরত্বটা এই দূরত্বটা প্রতি ক্ষেত্রে একই থাকবে। এ হচ্ছে সমান্তরাল রেখার ধারণা। এখন যদি দুটি ত্রিভুজের ভূমি একই হয় এবং এই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থান করে, অর্থাৎ এখানে ধরে নিচ্ছে এটা হলো এ বি, এটা হলো সি ডি, তাহলে হচ্ছে এ বি আর সি ডি দুটি সমান্তরাল রেখা। এখন আমরা এখানে একটি ত্রিভুজ আমরা অঙ্কন করলাম, এখানে একটা আমরা ত্রিভুজ আঁকবো। আচ্ছা, ত্রিভুজ আঁকলাম পি কিউ আর। তাহলে সমান্তরাল রেখা এ বি এবং সি ডি এর মধ্যে একটি ত্রিভুজ আঁকলাম, এটা হচ্ছে পি কিউ আর। এখানে আমরা কিউ আর কে ধরে নিলাম ভূমি। আর অপর একটি ত্রিভুজ অঙ্কন করলাম, এটা হচ্ছে এম কিউ আর। তাহলে এখানে ত্রিভুজ কি কি পেলাম? ত্রিভুজ পি কিউ আর, আর আরেকটি ত্রিভুজ পেলাম এম কিউ আর। এই দুটি ত্রিভুজ পেলাম এখানে দুইটি, মানে ত্রিভুজ দুইটি আমরা অঙ্কন করলাম। এখন এই ত্রিভুজ দুটির বৈশিষ্ট্য কি? এই ত্রিভুজ দুটির বৈশিষ্ট্য হচ্ছে ভূমি হচ্ছে কিউ আর। খেয়াল করি, এই পি কিউ আর এই ত্রিভুজটির ভূমিও কিউ আর, আবার এম কিউ আর এই ত্রিভুজটির ভূমিও কিউ আর, অর্থাৎ ভূমি একই। অর্থাৎ ভূমি একই। আচ্ছা, এখন ভূমি একই। এরপর আরেকটি যে ধারণা এখানে আমরা পাচ্ছি বা চিত্রানুসারে দেখা যাচ্ছে যে এই ত্রিভুজ দুইটি এবি এবং সিডি এই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। তাহলে ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজ হচ্ছে এম কিউ আর সমান্তরাল রেখা যুগল হচ্ছে কি কি? এবি আর হচ্ছে সিডি এর মধ্যে অবস্থিত। তাই হচ্ছে না? আমরা চিত্রটা দেখে কিন্তু তাই বুঝতেছি যে এই যে দেখে এবি, এই যে সিডি, এই সমতল রেখার মধ্যে কিন্তু এই যে পি কিউ আর এম কিউ আর ত্রিভুজ অবস্থিত এবং উভয়ের ভূমি কিন্তু একই। পি কিউ আর হচ্ছে উভয়ের ভূমি। এই ক্ষেত্রে সুতরাং এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। তা সুতরাং ত্রিভুজ পি কিউ আর সমান হবে ত্রিভুজ এম কিউ আর। এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। কোন ক্ষেত্রে?
যদি ত্রিভুজদ্বয়ের ভূমি একই হয় আর ত্রিভুজদ্বয় একই সমতল রেখা যুগলের মধ্যে অবস্থান করে, এই ক্ষেত্রে ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফল কি হবে? সমান হবে। এটা হচ্ছে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা, যে ধারণাটা আজকে আমরা এই যে উপপাদ্যটা প্রমাণ করব সেই উপপাদ্য প্রমাণে ব্যবহার করা হবে। তাহলে এই ধারণাটা বোঝা গেল। এরপর আমরা বুঝবো হচ্ছে অন্তর্বিভক্ত আর বহির্বিভক্তের একটি ধারণা। আচ্ছা, প্রথমে আমরা এটা চিত্রের সাহায্যে ব্যাপারটা বোঝার চেষ্টা করি, অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত, তারপরে আমরা এটা নিয়ে একটা আলোচনা করার চেষ্টা করব যাতে খুব সহজভাবে ধারণাটা আমরা বুঝতে পারি। এখানে এ বি একটি রেখা, এখানে কি এ বি একটি রেখা। এখন এর অভ্যন্তরে অর্থাৎ এ বি এর যে কোনো একটা বিন্দু নিলাম, এ বি এর উপরে পি নিলাম, এ বি এর উপরে কি করলাম? যে কোনো একটা বিন্দু কি নিলাম? পি নিলাম। তাহলে কিন্তু এখানে দুইটা বিভক্ত করা যায়। তাহলে এ বি কে আমরা বিভক্ত করতে পারলাম, কিন্তু কি হবে? এভাবে বিভক্ত করা যায়, এপি আর হলো পিবি। তাহলে এটা কিন্তু প্রথমে এবি ছিল, প্রথমে তো একটা এবি একটি রেখা বা রেখাংশ যাই বলে না কেন, তার উপরে যে কোনো একটা বিন্দু পি নিলাম। এখন পি দ্বারা কিন্তু এটাকে দুইটা বিভক্ত করা যায়, দুই ভাগে বিভক্ত করা যায়। কি হবে? এই যে এপি পিবি, তাহলে কিন্তু এখন দুটি চলে আসলো। প্রথম ছিল একটি এবি, এটাকে আমরা বিভক্ত করা গেল এপি আর পিবি। তাহলে এই যে পি এর ভিতরে থেকে মানে এ বি এর অভ্যন্তরে কিন্তু এটাই হচ্ছে অন্তর্বিভক্ত, অন্তর্বিভক্তের ধারণা। এটা কি? এটাকে আমরা বলবো অন্তর্বিভক্তের ধারণা, কেন এ পি বিন্দুটা এর ভিতরে থেকেই ভাগ করে দিচ্ছে এপি পিবি, অর্থাৎ এখানে কমন বিন্দু কি আসছে? পি। এখানে সাধারণ বিন্দুটা কিন্তু পি, মানে পি দ্বারা এটা বিভক্ত করা হয়েছে, মানে পি বিন্দুর দ্বারা এটা বিভক্ত করা হলো। তাহলে পি বিন্দু দ্বারা বিভক্ত হলো, পি বিন্দুর দ্বারা এ বি বিভক্ত হলো, বিভক্ত হলো। তাহলে সুতরাং পি এই ক্ষেত্রে অন্তর্বিভক্তকারী বিন্দু, অন্তর্বিভক্তকারী বিন্দু। আচ্ছা, কেন পি অন্তর্বিভক্তকারী বিন্দু? কেন পি কিন্তু এ বি এর অভ্যন্তরেই আছে, এ বি এর কিন্তু বাইরে না, বা এ বি থেকে এ পাশে বা এ পাশে এ বি কে বর্ধিত করে পি বাইরে চলে গেছে তাই কিন্তু না। এই জন্য আমরা কি দেখলাম? দেখলাম যে পি ভিতরে থেকেই এই এ বি কে দুই ভাগে ভাগ করে দিল, এপি আর পিবি, অর্থাৎ পিটাই হচ্ছে এখানে সাধারণ বিন্দু। এই যে এপি এখানেও পি বিন্দু আছে, পিবি এখানেও পি বিন্দু আছে, এই জন্য এই ক্ষেত্রে আমরা পি কে বলবো অন্তর্বিভক্তকারী বিন্দু। কিন্তু অন্য একটা অংশ দেখি, ভিন্ন একটি চিত্র দেখি, এখানে দেখি এ বি। এখন এ বি কে আমরা বর্ধিত করলাম, আচ্ছা ধরেছি পি পি পর্যন্ত বর্ধিত করলাম, এ বি কে করলে পি পর্যন্ত। এখন পি বিন্দুটা এ বি এর কিন্তু বর্ধিতাংশে আছে, এ বি এর ভিতরে নেই, অভ্যন্তরে নেই, কি আছে? বর্ধিতাংশে। তাহলে এখানে কি পাওয়া গেল? একটি পাওয়া যায় এপি, পি বিন্দুর দ্বারা একটি ধারণা পাওয়া যাচ্ছে না এপি, আর পি বিন্দু দ্বারা আরেকটি ধারণা পাওয়া যাচ্ছে পি বি। তাহলে এপি আর পিবি, তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়ালো? পি বিন্দুর দ্বারা কিন্তু এই এবি কে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারলাম, একটা হচ্ছে এপি পিবি। এই যে ধারণা পেলাম আমরা এপি আর পিবি, যেখানে পি হচ্ছে কমন বিন্দু। তাহলে পি বিন্দুর দ্বারাই একটা ধারণা পাওয়া গেল, পি বিন্দুর দ্বারা একটা ধারণা পেলাম। আর পি বিন্দুটা কি আছে? পি বিন্দু এ বি এর বর্ধিতাংশে আছে। কোথায় আছে? বর্ধিতাংশে। তার পি বিন্দু আছে এ বি এর বর্ধিতাংশে। তা সুতরাং
এই ক্ষেত্রে পি বিন্দু হচ্ছে বহির্বিভক্তকারী বিন্দু, বহির্বিভক্তকারী বিন্দু। তাহলে এই যে বিভক্ত করাটা এপি পিবি, এই ধারণাটা আমরা পেলাম কিভাবে? পি বিন্দুটা বাহির থেকে কিন্তু আমাদের এই ধারণাটা দিল। এই যে দেখি এ পি আর হলো বিপি, তাহলে এ বি এর বাহিরে, এই যে পি বিন্দু হলো এ বি এর বর্ধিতাংশে, এই জন্য এখানে পি বিন্দুকে বলবো বহির্বিভক্তকারী বিন্দু, আর এখানে পি আছে এ বি এর অভ্যন্তরে, এই জন্য পি হচ্ছে অন্তর্বিভক্তকারী বিন্দু। এটাকে বলা হচ্ছে এখানে যেমন অন্তর্বিভক্ত আর এখানে হচ্ছে বহির্বিভক্ত। এখানেও কিন্তু পি বিন্দুটাই কমন, যে এপি পিবি, এখানেও পি বিন্দুটা কমন এপি পিবি। তাহলে আনকমন বিষয়টা কি? আনকমন বিষয়টা হচ্ছে এখানে পি হচ্ছে এ বি এর অভ্যন্তরে আর এখানে পি হচ্ছে এ বি এর বর্ধিতাংশে। যখন বর্ধিতাংশে থাকবে তখন তখন আমরা পাবো কি? বহির্বিভক্তের ধারণা। আর যখন অভ্যন্তরে থাকবে তখন পাবো অন্তর্বিভক্তের ধারণা। তা এই ছিল বহির্বিভক্ত এবং অন্তর্বিভক্তের ধারণা। এখন আমাদের যে মূল আলোচনা, অর্থাৎ আজকে যে আমরা যে উপপাদ্যটা প্রমাণ করব সেটা হলো 14 অধ্যায় 28 নম্বর উপপাদ্য। সেই উপপাদ্যটা আমরা কি প্রমাণ করব সেটা আগে আমরা দেখে নিব, তারপরে আমরা এই যে ধারণাগুলো আলোচনা করলাম, পর্যায়ক্রমিকভাবে যে কয়েকটি ধারণা আমরা আলোচনা করলাম, এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আজকের উপপাদ্যটা আমরা প্রমাণ করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি যে আজকে আমাদের উপপাদ্যের বিষয়টা আসলে কি। আজকে আমাদের উপপাদ্যের বিষয়টা হচ্ছে, বা যেটাকে আমরা সাধারণ নির্বাচন বলি, সেটা হচ্ছে কি? ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে, অর্থাৎ যে বাহুটার আমরা সমান্তরাল রেখা আঁকবো সেই বাহু বাদে যে দুটি বাহু থাকবে তাদেরকে বা এদের বর্ধিতাংশ দ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। সমান অনুপাতে কি করবে? বিভক্ত করবে। এই যে এখানে একটা পেলাম না, এপি পিবি, এটা হচ্ছে এপি আর পিবি পেয়েছি, আর এখানেও পাইছি এপি পিবি। এই যে অংশগুলো, এই অংশগুলো কি হবে? সমান হবে, এই ধরনের অংশগুলো। আচ্ছা, আমরা এখন প্রথমে একটা চিত্র অঙ্কন করি, তারপরে পর্যায়ক্রমিকভাবে আমরা প্রমাণটা করার চেষ্টা করি। এখানে কি বলা হয়েছে আমরা আগেরবার দেখি, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা। আচ্ছা, তাহলে প্রথমে এখানে আমরা একটা ত্রিভুজ এঁকে দিই, এ বি সি। প্রথমে আমরা কি করলাম? এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করলাম। তারপরে যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা, তাহলে আমরা কি করব? বিসি এর সমান্তরাল করে একটি রেখা অঙ্কন করি। তাহলে বিসি এর সমান্তরাল করে একটি রেখা অঙ্কন করি, পি কিউ। তাহলে পি কিউ হচ্ছে বিসি এর সমান্তরাল। তাহলে পি কিউ কি করবে? সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহু দ্বয়কে, অপর বাহু কি? এবি এবং এসি, অপর বাহু দ্বয়কে বা এদের বর্ধিতাংশ দ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করবে। তাহলে অপর বাহু দ্বয়কে করলো এবি এবং এসি কে করলো আবার এদের বর্ধিতাংশ। তাহলে আমরা আরেকটি চিত্র অঙ্কন করি, এ বি সি। তাহলে বর্ধিতাংশ, তাহলে আমরা বর্ধিত করি পি কিউ। তাহলে ব্যাপারটা কি এরকম দাঁড়ালো না যে প্রথম এই যে অপর বাহুদ্বয় এবি এবং এসি, এই যে পি কিউ বা এদের বর্ধিতাংশ, তাহলে এবি কে বর্ধিত করলাম পি পর্যন্ত আর এসি কে বর্ধিত করলাম কি পর্যন্ত, এই যে পি কিউ কি করলো? সমান অনুপাতে বিভক্ত করবে, অর্থাৎ এই অনুপাতগুলো সমান হবে। এই কিছুক্ষণ আগে যে আমরা আলোচনা করলাম অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত ধারণা, এই যে এই ক্ষেত্রে কিন্তু এটা কি হয়েছে? এবি এবং এসি অন্তর্বিভক্ত হয়েছে, আর এই ক্ষেত্রে এবি এবং এসি কি হচ্ছে? বহির্বিভক্ত হয়েছে। আচ্ছা, এখন আমরা বিষয় নির্বাচনটা লেখার চেষ্টা করি।
আর বিশেষ নির্বাচনটা কি? বিশেষ নির্বাচনটা হচ্ছে চিত্র নির্ভর বর্ণনা, এবং এই চিত্রটা অঙ্কন করতে আমরা সাদা নির্বাচন খেয়াল করে, আর আমরা বিশেষ নির্বাচনটা চিত্র খেয়াল করব এবং সাদা নির্বাচনটাও খেয়াল করব। আচ্ছা, তাহলে মনে করি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল রেখা পিকিউ। পিকিউ কি করলো? পিকিউ অপর বাহুদ্বয় এবি ও এসি কে পি এবং কিউ বিন্দুতে আবার কি বা, আচ্ছা বা এটা হচ্ছে প্রথম চিত্র, এটা কি প্রথম চিত্র, আর এটা হলো দ্বিতীয় চিত্র। তা আমরা লিখে রাখলাম প্রথম আর দ্বিতীয়। তাহলে কি করলো? অপর বাহুদ্বয় এবি ও এসি কে পি এবং কিউ বিন্দুতে, আচ্ছা এখানে লিখি প্রথম চিত্রে বা এবি ও এসি এর বর্ধিতাংশ দ্বয়কে পি আর কিউ বিন্দুতে, এটা হচ্ছে দ্বিতীয় চিত্র, সেভ করে। তাহলে আমরা কি লিখলাম? বিশেষ নির্বাচনটা যে মনে করি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল রেখা পি কিউ, এই যে বিসি বাহুর সমান্তরাল রেখা পি কিউ, এই যে বিসি বাহুর সমান্তরাল রেখা পি কিউ অপর বাহুদ্বয় এবি ও এসি কে পি এবং কিউ বিন্দুতে, এবি এবং এসি কে পি এবং কিউ বিন্দুতে, এটা হলো প্রথম চিত্রে বা এবি ও এসি এর বর্ধিতাংশ দ্বয়কে পি কিউ বিন্দুতে, বর্ধিতাংশ এটা হলো দ্বিতীয় চিত্রে সেট করে। তা প্রমাণ করতে হবে যে প্রমাণ কি করতে হবে? বা এদের যে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা এদের বর্ধিতাংশ দ্বয়কে সমান অনুপাতে, অর্থাৎ অনুপাতটা কি হবে? সমান হবে। প্রমাণ করতে হবে, তাহলে ব্যাপারটা হবে এপি বাই পিপি সমান সমান হবে একিউ বাই কিউসি, এটা সমান অনুপাতে বিভক্ত করে, এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। আর এই প্রমাণটা করতে গেলে আমাদের অঙ্কনের দরকার আছে, অর্থাৎ এক্সট্রা কিছু এঁকে নিতে হবে প্রমাণ করা সুবিধাটা। সেটা কি? সেটা হচ্ছে তেমন কিছুই না, এই যে পি কিউ আর হচ্ছে সিপি যোগ করি, তাহলে বি কিউ এবং সিপি যোগ করি। বিকিউ এবং সিপি আমরা কি করলাম? যোগ করলাম। এখন আমরা প্রমাণটা শুরু করি। এখন আমরা খেয়াল করি যে এই যে ত্রিভুজ এ পি কিউ আর ত্রিভুজ হচ্ছে পি বি কিউ, এই ত্রিভুজদ্বয়ের উচ্চতা একই হবে। আমরা প্রথমে যে আলোচনা করে নিচ্ছি, এখান থেকে যদি আমরা এই কিউ বিন্দু থেকে যদি একটা লম্ব অঙ্কন করি, কিউ বিন্দু থেকে কি করব? একটা লম্ব অঙ্কন করব, তাহলে এই যে উচ্চতাটা হবে, এই উচ্চতাটাই হবে ত্রিভুজ এ পি কিউ আর পি বি কিউ এর উচ্চতা। তাহলে কি হবে? ত্রিভুজ এ পি কিউ ও ত্রিভুজ পি বি কিউ এর উচ্চতা
একই, ত্রিভুজ এপি কিউ আর ত্রিভুজ পিবি কিউ এর উচ্চতা একই। তাহলে অতএব কি হবে? অতএব হবে ত্রিভুজ দ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? ভূমি দ্বয়ের অনুপাতের সমান। পি বি কিউ সমান সমান ভূমি কোনটা হবে? এখানে ভূমি হবে এপি আর হলো পিবি। তাহলে এপি বাই পিবি, তাহলে একটা সম্পর্ক আমরা পেলাম। যেহেতু ত্রিভুজ এপি কিউ ও ত্রিভুজ পিবি কিউ এর উচ্চতা একই, সুতরাং ত্রিভুজ দ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত হবে ভূমি দ্বয়ের অনুপাতের সমান। এবং আচ্ছা, আরেকটি এখন বিষয়ে খেয়াল করি। আরেকটি ত্রিভুজ আমরা নিব, আরেকটি জোড়া ত্রিভুজ আর কি। এটা হচ্ছে এপি কিউ আর ত্রিভুজ হচ্ছে পিসি কিউ। ত্রিভুজ এপি কিউ ও ত্রিভুজ পিসি কিউ এর উচ্চতা একই। উচ্চতা একই, তাহলে অতএব কি হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হবে, ত্রিভুজ দ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত পিসি কিউ সমান সমান হবে ভূমি দ্বয়ের অনুপাতের সমান। তাহলে এখানে ভূমি দ্বয়ের অনুপাত হচ্ছে এ কিউ আর হলো কিউ সি। এ কিউ আর কিউ সি। এখানে কিন্তু আরেকটি ধারণা পেলাম। এখানে কি পেলাম? আরেকটি ধারণা পেলাম। এখন আমরা দেখি একটা বিষয় দেখি। এই যে ত্রিভুজ এপি কিউ আর ত্রিভুজ এপি কিউ, এই যে এখানে ত্রিভুজ এপি কিউ, এটা আমরা 1 নম্বর দিয়ে রাখি আর এটা আমরা 2 নম্বর দিয়ে রাখি। তাহলে 1 নম্বরে যে আমরা ধারণাটা পেলাম, সেখানে কি পেলাম? এখানে ত্রিভুজ এপি কিউ ভাগ ত্রিভুজ পিবি কিউ, আর এখানে কিন্তু আছে আমাদের ত্রিভুজ এপি কিউ ভাগ ত্রিভুজ পিসি কিউ। তাহলে এই যে 1 নম্বর সমীকরণের আমাদের যে লব, মানে বাম পক্ষের লব, আর 2 নম্বর সমীকরণের বাম পক্ষের লব কিন্তু মিলে গেছে। কিন্তু সমস্যা কোথায়? হরে। এখানে হরে আছে ত্রিভুজ পিবি কিউ আর এখানে আছে ত্রিভুজ পিসি কিউ, হর ভিন্ন। যদি আমাদের এই 1 নম্বর সমীকরণের বাম পক্ষ আর 2 নম্বর সমীকরণের বাম পক্ষ একই হতো, তাহলে কিন্তু আমরা 1 নম্বরের ডান পক্ষ সমান 2 নম্বরের ডান পক্ষ আমরা দেখাতে পারবো। আচ্ছা, আর এটা যদি দেখাতে পারি তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যায়। প্রমাণটা কিন্তু হয়ে যায় এপি বাই পিবি একিউ বাই কিউসি। আমাদের কিন্তু এই অনুপাত দুটি সমান আমরা দেখাতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এখন দেখি তো ত্রিভুজ পিবি কিউ আর ত্রিভুজ পিসি কিউ এর মধ্যে সম্পর্কটা কি হতে পারে। আমরা চিত্রটা খেয়াল করি। আচ্ছা, এখন আমরা যদি চিত্রটা খেয়াল করি, কিসের জন্য খেয়াল করব? খেয়াল করব হলো ত্রিভুজ পিবি কিউ আর ত্রিভুজ পিসি কিউ এর কোনো সম্পর্ক দেখানো যায় কি না। এখন দেখি পিবি কিউ কই? পিবি কিউ, এই যে এই ত্রিভুজটা, এটা হলো পিবি কিউ। আরেকটা ত্রিভুজ আছে পিসি কিউ, পিসি কিউ, এই যে ত্রিভুজটা। তাই এখন কি দেখা যাচ্ছে? এই যে পিবি কিউ, এই ত্রিভুজটা, এই পি কিউ যদি আমরা ভূমি ধরি, আবার পিসি কিউ এটারও ভূমি কিন্তু পি কিউ। তাহলে যেহেতু ত্রিভুজ পিবি কিউ আর ত্রিভুজ পিসি কিউ এর একই ভূমি হচ্ছে কিউ আর, যেহেতু ত্রিভুজ পিবি কিউ আর পিসি কিউ এর একই ভূমি কিউ আর, এবং উহারা, এবং আরেকটা বিষয় খেয়াল করি, এই যে পি কিউ আর বিসি, এই যে সমান্তরাল রেখা, পি কিউ আর বিসি কিন্তু সমান্তরাল রেখা, আর এবং এই ত্রিভুজদ্বয় কিন্তু এই সমতল রেখা যুগলের মধ্যেই অবস্থিত, এবং উহারা একই সমান্তরাল
রেখার যুগল কি সেটা PQ এবং BC এর মধ্যে অবস্থিত। তাহলে কি হবে? তাহলে অতএব ত্রিভুজ PBQ সমান হবে ত্রিভুজ PCQ। তাহলে ত্রিভুজ PBQ সমান হবে ত্রিভুজ PCQ। আচ্ছা, কারণ এই ব্যাপারটা আমরা প্রথমে আলোচনা করে নিছি। যদি দুটি ত্রিভুজের ভূমি একই হয় এবং একই সমান্তর রেখা যুগের মধ্যে অবস্থান করে, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? সমান হয়। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলো। এখন তাহলে কি হতে পারে? তাহলে হতে পারে এই যে ত্রিভুজ APQ ভাগ PBQ সমান সমান AP বাই PB, আর এখানে আছে ত্রিভুজ APQ ভাগ ত্রিভুজ PCQ AQ বাই QC। তাহলে 2 হতে, অতএব 2 হতে আমরা কি পাই? 2 হতে পাবো ত্রিভুজ APQ ভাগ PCQ হচ্ছে ত্রিভুজ BPQ এর ক্ষেত্রফল সমান। তাহলে এখানে আমরা ত্রিভুজ PBQ লিখতে পারি সমান সমান হচ্ছে AQ বাই QC। এটা দিলাম আমরা 3 নম্বর, এখানে দিলাম আমরা 4 নম্বর। এখন আমরা 1 এবং 4 এই দুটি সমীকরণ ব্যবহার করে পাবো কি? তাহলে 1 ও 4 হতে 1 এবং 4 এই দুটি সমীকরণে কিন্তু আমাদের বামপক্ষ এবং বামপক্ষ সমান হলো। তাহলে অবশ্যই ডান পক্ষ সমান লেখা যেতে পারে। তাহলে AP বাই PB সমান হবে AQ বাই QC। আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল। এখন এখানে একটা যে আমরা যে আলোচনাটা করে আজকে আমাদের প্রমাণটা শেষ করব। আমাদের যেহেতু প্রমাণটা করে আসছি, তারপরে আমরা কি আলোচনা করব? এখন প্রমাণ তো শেষ, এটার একটা প্রশ্ন আসতেই পারে যে প্রমাণ শেষ হওয়ার পর আলোচনাটা কি? প্রমাণ শেষ হওয়ার পর আলোচনাটা হচ্ছে এটাই যে দ্বিতীয় চিত্রটা নিয়ে। আমরা তো প্রথম চিত্রটা খেয়াল করে কিন্তু প্রমাণটা করলাম, এন্ড দ্বিতীয় চিত্রের সাথে আমরা যদি ম্যাচ করাই তাহলে দেখব এই যে প্রমাণটা করছি, যে ধারণাটা এখানে ব্যবহার করছি, দ্বিতীয় চিত্রে হুবহু একই ধারণা ব্যবহার করা যাবে বা যায়। আচ্ছা, সেটা কি হবে এটা একটু দেখে নিই। এখানে যেমন BQ আর CP যোগ করছি, তাহলে এখানে আমাদের এটা করতে হবে BQ আর হচ্ছে যোগ করলাম। এখন যোগ করে আমরা যদি এই যে ধারণাটা এখানে যে কাজটা আমরা করছি একটা পর একটা, এই ধারণাটা আমরা হুবহু যদি এখানে আমরা অ্যাপ্লাই করি, পর্যায়ক্রমে অ্যাপ্লাই করি, দেখবো যে হুবহু একই ধারণাটাই এখানে কিন্তু পাওয়া যাবে। এই জন্য আমরা এটা নিয়ে আবার আলাদাভাবে আলোচনা কিন্তু প্রথম দিকে এই জন্যই করিনি যে আমরা এই প্রথম চিত্রটা খেয়াল করে প্রমাণটা করলাম। তারপরে যেহেতু এখন আমরা দ্বিতীয় চিত্র যদি খেয়াল করি, আমরা একটু খেয়াল করে আমরা আলোচনাটা আজকে শেষ করে দিচ্ছি। যে এই যে APQ আর PBQ, এখন দেখি APQ এই যে ত্রিভুজটা আর হলো PBQ এই যে PBQ এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজ দুইটার উচ্চতা একই। তাহলে ক্ষেত্রফল দ্বয় অনুপাত হবে AP আর হচ্ছে PB। তাহলে AP হচ্ছে APQ এই ত্রিভুজের ভূমি, আর AB হচ্ছে AP বাই PB, আর PB হচ্ছে কোন ত্রিভুজটি? PBQ। এটা মিলে গেছে। অপরটাও যদি খেয়াল করি APQ PCQ আর হচ্ছে PCQ, এই দুটি উচ্চতা একই। তাহলে এদের ক্ষেত্রফল অনুপাত হবে ভূমিতল অনুপাতের সমান। তারপরে এই যে ত্রিভুজ দুটি, অর্থাৎ আমরা যদি এইভাবে পর্যায়ক্রমিকভাবে খেয়াল করি তাহলে প্রথম চিত্র আর দ্বিতীয় চিত্রের যে ধারণাটা মোটামুটি একই রকমই মনে হবে আমাদের কাছে। এই জন্য আমরা একটা চিত্র খেয়াল করে প্রমাণটা করছি, আর দ্বিতীয় চিত্রটা জাস্ট এই অঙ্কনটা করলে দেখা যাচ্ছে হুবহু মিলে যাচ্ছে। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।